Twisted Eagles। নমস্কার বন্ধুরা, টুইস্টেড ইকোজের অলৌকিক ও ভৌতিক রোমাঞ্চকর গল্প ও ঘটনা বলার এই আসরে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি তোমাদের খুবই অদ্ভুত একটা গা ছমছমে ভৌতিক গল্প বলবো, যেটা শুনলে প্রতি মুহূর্তে তোমাদের মনে হবে যে সত্যি কি এমন কিছু আদৌ ঘটতে পারে। তাহলে গল্পটা শুরু করি বন্ধুরা, শোনো তাহলে। কলকাতা শহরের পুরনো বাড়িগুলো যেমন ঐতিহ্য বহন করে, আর তেমনি তাদের দেওয়ালে লুকিয়ে আছে অনেক অজানা রহস্যময় গল্প, ও সেই সব বাড়িগুলোর আনাচে কানাচে লুকিয়ে আছে অনেক অজানা না জানা তথ্য। শহরের এক কোণে শ্যামবাজারের এক ফাঁকা রাস্তার শেষে অবস্থিত ৪৫-এর এক রায়বাহাদুর লেনের বাড়িটাও তেমনি একটা জায়গায় অবস্থিত। দিনের আলোয় পা রাখলেই সেখানে গা ছমছম করে ও মনে হয় রাতের অন্ধকারে সেটা একেবারে ভুতুড়ে হয়ে ওঠে সেই বাড়িটা ও তার আশেপাশের জায়গাটা। আর সেখানেই একটা তেমন রহস্যময় পুরনো জমিদার বাড়ি, আর পুরনো দিনের মোটা মোটা দেওয়ালে লুকোনো রয়েছে এই জমিদার বাড়ির অনেক অজানা রহস্যময় ইতিহাস, ও এই বাড়ির অন্দরে রয়েছে এই জমিদার বাড়ির অনেক অজানা রোমাঞ্চকর কাহিনী। বছর কুড়ির সুমন রায়চৌধুরী পড়াশুনোর সাথে সাথেই নিজের পড়াশুনোর খরচ ও নিজের হাত খরচ চালানোর জন্যে বিভিন্ন খাবারের ডেলিভারি বয়ের কাজ করে। জীবন ও জীবিকার তাগিদে শহরের অলিগলি চষে বেড়ায় সুমন এই কাজের জন্যে। তার জীবন অনেকটা সাধারণ হলেও কিছুদিন ধরে একটা অদ্ভুত ব্যাপার ঘটে চলেছে তার সাথে। একবার দুবার নয়, বারে বারে ঘটছে সুমনের সাথে এই ঘটনাটি। প্রায় সে ৪৫-এর এক রায়বাহাদুর লেনের থেকে খাবারের ডেলিভারির অর্ডার পাচ্ছে, আর প্রতিবারই প্রিপেড অর্ডারই পাচ্ছে সে। প্রতিটি অর্ডারের টাকা পুরোপুরি পেমেন্ট করা থাকে, অথচ সেই বাড়িতে পৌঁছানোর পর সে কাউকেই দেখতে পায় না, খুঁজেও পায় না কাউকে। খাবারের অর্ডার পেয়েই সুমন সেই বাড়িতে খাবার ডেলিভারি দিতে যায়, আর বারবার সুমন সেই বাড়ির দরজার সামনে গিয়ে ডাকাডাকি করে, বাড়িতে কেউ কি আছেন? খাবারের অর্ডার দেওয়া ছিল, টাকা পেড করা আছে, অর্ডারটা রিসিভ করুন কেউ। এত ডাকাডাকির পরেও এরপরও বাড়ির দরজা এক অদ্ভুত শূন্যতায় ঢেকে থাকে। এরপর বেশ কয়েকবার দরজায় ধাক্কা দিয়ে আওয়াজ করে করে সুমন ফিরে এসেছে সেই বাড়ি থেকে, কিন্তু কেউ সাড়া দেয়নি তার ডাকে। প্রতিবারই বাড়ির চারিপাশের নিস্তব্ধতা যেন কোনো অদৃশ্য চোখে ঘিরে থাকে তাকে। সুমন যে খাবারের অর্ডারটা ডেলিভারি দিতে গিয়েছিল সেটা ওই বাড়ির দরজার সামনে রেখে দিয়ে সুমন চলে যায় সেখান থেকে, আর প্রতিবারই এটা তার সাথে ঘটছে। ওই বাড়িতে ডেলিভারি দিতে যাওয়ার পর তারপর ওই বাড়িটা থেকে ফেরার পর থেকেই সুমনের সাথে এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। রোজ রাতে সুমন একরকম ভয়ানক দুঃস্বপ্ন দেখতে শুরু করলো রোজ রাতে ঘুমানোর পর। সেই স্বপ্নে সে দেখতে পায় যে তার সামনে একটি বিরাট বড় পুরনো কাঠের দরজা, আর দরজার ওপর খোদাই করা অদ্ভুত একটা বিরাট বড় সূর্যের মুখ, আর একটা পুরনো সিগিল, অর্থাৎ একটি চিহ্ন সূর্যের মুখ দেওয়া। আর তার স্বপ্নের আর একটা অংশ ছিল, আর সেটা ছিল আরো বেশি ভয়ানক। সুমন তার স্বপ্নের মধ্যে দেখতে পেত কিছু মানুষের বিকৃত ও রক্তাক্ত মুখ, আর সেই সাথে কিছু রক্তাক্ত মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে আছে বাড়ির মেঝেতে। আর সেই মৃতদেহগুলি তাদের বিকৃত রক্তাক্ত চোখ মুখ দিয়ে যেন সুমনের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। কষ্টে ও যন্ত্রণায় তাদের মুখগুলি বেঁকে চুরে যাচ্ছে। সুমনের স্বপ্নের মধ্যেই সে বুঝতে পারত যে প্রত্যেকটা স্বপ্নেই দরজার সামনেই সে দাঁড়িয়ে থাকে। ওই বিভৎস দৃশ্যগুলি বাড়ির ভেতরে ঘটে চলেছে অবিরত, ও দরজার বাইরে থেকে সুমন সেই দৃশ্যগুলি স্বপ্নের মাঝেই দেখতে পাচ্ছে। সুমন প্রাণপণে দরজাটা খুলতে চেষ্টা করে স্বপ্নের মাঝে। সে বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করতে থাকে, কিন্তু প্রতিবারই সে ব্যাহত হয়, আর তার আগেই সুমনের ঘুমটা প্রতিবার ভেঙে যেতে থাকে।
প্রথম কয়েকবার এসবকে সাধারণ দুঃস্বপ্ন ভেবে উড়িয়ে দিয়েছিল সুমন, কিন্তু ধীরে ধীরে স্বপ্নগুলো ক্রমশ আরো স্পষ্ট আর ভয়ঙ্কর হতে থাকলো তার কাছে। প্রত্যেকবার সেই পুরনো জমিদার বাড়ির বিশাল দরজাটা আর প্রত্যেকবার স্বপ্নে দেখা সেই মৃত মানুষগুলোর বিভৎস মুখগুলো সুমনের মনের গভীরে গেঁথে যেতে থাকলো। এরপর থেকে সুমনের সাথে আরও একটি অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো, আর তাতে সুমন এবার খুবই চিন্তিত হয়ে পড়ল। শুধু স্বপ্ন নয়, এবারে সুমন এক ধরনের অদ্ভুত টান অনুভব করতে থাকলো সে বাড়িটার প্রতি। কেন যেন তার মনে হচ্ছিল এই বাড়ির সাথে তার জীবনের ও তার পরিবারের যেন কিছু গভীর সম্পর্ক আছে, কিন্তু সেই সম্পর্কটা কি তা সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না। কিন্তু সেই সম্পর্কটা কি তা সুমন কিছুতেই বুঝে উঠতে পারছিল না। সুমন খুব চঞ্চল হচ্ছিল সব কিছু জানার জন্য, কিন্তু সে কার কাছে জানবে? তার বাবা অনেক দিন আগেই গত হয়েছেন, তার কাছ থেকেও তার জানা সম্ভব না। তারপরে সুমন তাদের পরিবারের ইতিহাস জানার জন্যে, পুরনো দিনের ইতিহাস জানার জন্যে তাদের একটি পুরনো বইয়ের আলমারি সে ঘাঁটতে থাকলো এবং তার মধ্যে খোঁজাখুঁজি করতে থাকলো। সেই পুরনো বইয়ের আলমারির মধ্যে অনেক খুঁজতে খুঁজতে সুমন একটি পুরনো দিনের ডায়েরি খুঁজে পেল, যেটি তার প্রপিতামহ যতীন্দ্র রায়চৌধুরীর লেখা। ডায়েরির পাতাগুলো সব লাল হয়ে গিয়েছিল। তিনি সেখানে অনেক কিছু লিখেছেন এবং সেখান থেকে সুমন অনেক তথ্য পেল। সুমন জানতে পারল যতীন্দ্র রায়চৌধুরী ছিলেন এক সময়ের স্বাধীনতা সংগ্রামী। জমিদার বংশে জন্ম হলেও ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্র রায়চৌধুরী একটা সময় তিনি তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ব্রিটিশদের ভয়ে পালিয়ে বেড়াতে লাগলেন। দেশ স্বাধীন হওয়ার পর ফিরে এসে তিনি জানতে পারেন যে তার পরিবার আর নেই। ব্রিটিশরা তার পুরো পরিবারকেই ধ্বংস করে দিয়েছে, অর্থাৎ তার পরিবারের কেউ আর বেঁচে ছিল না সেই সময়। সেই দুঃখের ধাক্কায় তিনি জীবনের বাকিটা সময় নীরবে অতিবাহিত করতে থাকেন। তিনি এক সময় ছাপাখানায় চাকরি পান। জমিদার বংশে জন্ম হলেও কিন্তু তার জীবন দারিদ্র্যে ভরা ছিল। পরবর্তী সময় তিনি বিয়েও করেন এবং সুমনের দাদু ও তারপর সুমনের বাবা এই পরিবারে জন্মগ্রহণ করে তাদের পরিবারকে এগিয়ে নিয়ে চলেন। তারপর সুমনের জন্ম হয়, কিন্তু যতীন্দ্র রায়চৌধুরী তার জীবনের আর কোনো অধ্যায়ের কথা তার পরিবারের কাউকে মুখে বলে যাননি। যেটুকু লেখা ছিল তা তার লেখা ডায়েরি থেকেই সুমন জানতে পারে। তার সেই বইয়ের আলমারি থেকে খুঁজতে খুঁজতে যতীন্দ্র রায়চৌধুরীর লেখা যে ডায়েরিটা সুমন পেয়েছিল, সে ডায়েরির পাতাগুলো লাল হয়ে গিয়েছিল। ডায়েরিটার তারিখ দেখে বোঝা যাচ্ছিল স্বাধীনতা সংগ্রামকালে ব্রিটিশদের বিরুদ্ধে অনেক গোপন সভা সমিতির কথাও সেই ডায়েরিতে তখন লেখা ছিল, সেটাও সুমন জানতে পারল। আর সেই ডায়েরিতে আরও একটা বিষয় নিয়ে লেখা ছিল, যে বিষয়টা সুমনের প্রপিতামহের অর্থাৎ যতীন্দ্র রায়চৌধুরীর জীবনকে অস্থির করে রেখেছিল। আর সেটা শুরু হয়েছিল দেশ স্বাধীন হওয়ার পর থেকে। হিসাব মতো তখন তার বংশের কেউ আর বেঁচে ছিল না। ব্রিটিশরা তার বংশের বাকি সদস্যদের ধ্বংস করে দিয়েছিল। পালিয়ে গিয়েছিলেন বলে শুধুমাত্র তিনি একাই বেঁচে ছিলেন। যতীন্দ্রবাবু তখন থেকে বারবার একটি দরজার স্বপ্ন দেখতেন, একটা পুরনো কাঠের দরজা যার ওপর ছিল সূর্যের মুখ, একটা অদ্ভুত একটা সিগিল বা চিহ্ন, একটা বড় সূর্যের মুখ দেয়া একটা অদ্ভুত চিহ্ন। কিন্তু তার স্বপ্নের মানে তিনি কাউকে বোঝাতে পারেননি, কারণ তিনি নিজেই বুঝতে পারেননি তার সেই স্বপ্নের মানে। কিন্তু সেই স্বপ্নটা তিনি বারে বারে দেখতেন। আর সুমনের প্রপিতামহ যতীন্দ্র রায়চৌধুরী স্বপ্নটা বারবার দেখতেন বলে তিনি অস্থির হয়ে উঠতেন, কারণ তিনি কিছুতেই বুঝতে পারতেন না যে স্বপ্নের উৎসটা কোথায়, আর এই অদ্ভুত চিহ্ন দেওয়া দরজাটাই বা কোথায়, আর তিনি এই স্বপ্নটা বারবার দেখছেনই বা কেন, সেটাও যতীন্দ্র রায়চৌধুরী বুঝতে পারতেন না। সেসব কথা সুমন পরবর্তীকালে তার প্রপিতামহের ডায়েরি থেকে জানতে পেরেছিলেন, অর্থাৎ এই যতীন্দ্র রায়চৌধুরীর ডায়েরি থেকে জানতে পেরেছিল। সুমন সেই লেখা থেকে বুঝতে পারল যে সেই দরজার সাথে তার নিজের স্বপ্নে দেখা দরজার এক অদ্ভুত মিল আছে। দিন দিন সুমনের স্বপ্নগুলো আরও ভয়াবহ হয়ে উঠতে থাকলো,
আর তার স্বপ্নে দেখা সেই পুরনো বাড়ি, ভূগর্ভস্থ এক রহস্যময় সুড়ঙ্গ, আর সেই সুড়ঙ্গের মুখে অদ্ভুত চিহ্নের, অর্থাৎ বিরাট বড় একটা সূর্যের মুখ দেয়া চিহ্নের দরজা সুমনকে অস্থির করে তুলেছিল। এদিকে ৪৫-এর এক রায়বাহাদুর লেনের অর্ডারগুলোও বন্ধ হচ্ছিল না। প্রিপেড অর্ডার পেয়ে আবার বাড়িটায়, সে পুরনো জমিদার বাড়িটায় গিয়ে সুমন বারে বারে পৌঁছতে লাগলো। অর্থাৎ খাবারের অর্ডার পেয়ে সেই জমিদার বাড়িটায় সুমনকে বারবার গিয়ে পৌঁছতে হচ্ছিল। সেদিনও সন্ধ্যার মুখে সুমনের কাছে এরকমই খাবারের অর্ডার এলো। সাধারণত এমন সময়ই সেই প্রাচীন পুরো বাড়িটা থেকে সুমনের কাছে খাবারের অর্ডার আসে, কিন্তু এবার সে সিদ্ধান্ত নিল যে ডেকে ও নক করে যদি সে সাড়া না পায় তো সুমন দরজা ঠেলে এবারে বাড়ির ভেতরে ঢুকবে। সুমন সেবারও খাবারের পার্সেল নিয়ে সে বাড়ির সামনে গেল ও বারবার সে ডাকতে লাগলো, কেউ কি আছেন? পার্সেল আছে, পার্সেলটা একটু নিয়ে যান। কিন্তু এত নক করার পরেও প্রতিবারের মতোই সেবারও কিন্তু কোনো উত্তর দিচ্ছিল না কেউ। তখন সুমন অনেক দ্বিধা ও অনেক ভয় আর অস্বস্তি নিয়ে সে দরজা ঠেলে দরজার ভেতরে, অর্থাৎ বাড়ির ভেতরে পা রাখল। সে দেখলো যে বিরাট বড় একটা হল ঘরের মধ্যে সে পা রেখেছে। সুমন টর্চ ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশটা দেখতে লাগলো। সে দেখলো যে চারপাশটা একেবারে নিস্তব্ধ, কেউ কোথাও নেই। ঘরের মেঝের ওপর ধুলো জমে আছে, দেওয়ালের রং খসে গেছে। সেখানকার বাতাসে একটা অদ্ভুত ভয়ালো ঠান্ডা অনুভূতি যেন চারিদিকে ছড়িয়ে পড়ছে। সুমন সে ঘরের মধ্যে দাঁড়িয়েও ডাকতে লাগলো, কেউ কি কোথাও আছেন? পার্সেল ছিল, এই বাড়ি থেকেই অর্ডার করা হয়েছিল, আমি কি তাহলে চলে যাব? হঠাৎ সুমন দেখতে পেল সামনের সে ঘরের মধ্যে দুটো দরজা ছিল, তার মধ্যে একটা দরজা দমাস করে খুলে গেল, আর সেই খোলা দরজার ভেতর থেকে একটা ঠান্ডা হিমেল বাতাস এসে সুমনের সারা গায়ে যেন ধাক্কা লাগতে লাগলো। তার মনে হচ্ছিল তাকে যেন কেউ বা কারা ওই দরজার ভেতর থেকে বাড়ির ভেতরে নীরব আহ্বান জানাচ্ছে। সব থেকে বড় কথা হলো সুমনের কিন্তু এসবের পরেও কোনো ভয় করছিল না। সুমন টর্চ জ্বেলে জ্বেলে সেদিকে এগিয়ে যেতে লাগলো, যেন এক অমোঘ অজানা আকর্ষণে সে সেই দরজা পার হয়ে বাড়ির মধ্যে এগিয়ে চলেছিল। এইভাবে খানিকটা এগিয়ে যাওয়ার পর সুমন দেখতে পেল যে সেই সামনেই তার সেই স্বপ্নের দরজা, তুলনায় অনেক ছোট কিন্তু খুব পুরনো সেই দরজা, যার ওপর আঁকা ছিল সেই অদ্ভুত বিরাট বড় সূর্যের মুখ দেয়া একটা সিগিল বা চিহ্ন, যেটা সুমন স্বপ্নের মধ্যে বারবার দেখেছে। ও সুমন তার প্রপিতামহের পুরনো ডায়েরি থেকেও সেই দরজার এই চিহ্নের কথাও জানতে পেরেছে, যেটা জীবন দশায় তিনি, অর্থাৎ তার প্রপিতামহ যতীন্দ্র রায়চৌধুরী, কোনো কিনারা করে যেতে পারেননি এই স্বপ্নের। সুমন সেই মুহূর্তে বুঝতে পারছিল যে দরজার ওপারে যেন অনেক অসহায় মানুষ তাকে ডাকছিল, কিন্তু সুমন কিছুতেই তাদের কাছে পৌঁছতে পারছিল না। তখনই সুমন সে দরজার পাশের একটা কুলুঙ্গির মধ্যে থেকে একটা ছোট বাক্স পায়, আর সেই বাক্সের মধ্যে সুমন একটা প্রাচীন দিনের বড় চাবি পায়। তখন তার স্বপ্নের রহস্যটা তার কাছে খুলে যেতে লাগলো, কারণ সুমন তখন তার সামনেই দেখতে পায় তার সে স্বপ্নে দেখা অদ্ভুত চিহ্ন বা সিগিল দেয়া সূর্যের মুখ দেয়া কাঠের দরজাটা বন্ধ অবস্থায় আছে। সুমন চাবি দিয়ে তখন সেই অদ্ভুত দরজাটা খোলে, আর দরজা খুলতেই সুমন দেখতে পায় তার সামনেই একটা ভূগর্ভস্থ অন্ধকার সুড়ঙ্গ। সুমন তখন সেখানেই দাঁড়িয়ে পড়ল। সে সিদ্ধান্ত নেয় যে সে আর সামনে এগোবে না, সে ফিরে যাবে। সুমন সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্যে ঘুরে দাঁড়ায়, আর সঙ্গে সঙ্গেই কেউ যেন সুমনের কানের কাছে ফিসফিস করে বলল, ফিরে যেও না তুমি, ওই সুড়ঙ্গটা দিয়ে এগিয়ে চলো সুমন, অনেক কিছু জানার আছে তোমার, অনেক কিছু নেওয়ার আছে তোমার, অনেক কিছু করার আছে তোমার সুমন। এরপর সুমন সেই কথা মতো টর্চ জ্বেলে জ্বেলে সে সুড়ঙ্গের ভেতর থেকে একটা সিঁড়ি নিচে নেমে গেছে, সেই সিঁড়ি থেকে সে নিচে নেমে যেতে লাগলো। কিছুটা যাওয়ার পর সুমন দেখলো একটা বড় ঘর, সম্ভবত সেটা মাটির নিচে কোনো গুপ্ত ঘর। সেখানে সুমন দেখে তার চারিদিকে কিছু ছায়ামূর্তি তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। তারা
তাদের মধ্যে একজন এগিয়ে এসে ফিসফিস করে তার কানের কাছে বলল, আমরা তোমার পূর্বপুরুষ সুমন, তুমি আমাদের উত্তরাধিকারী। আমরা তোমার প্রপিতামহ যতীন্দ্র রায়চৌধুরীর সময় থেকেই এখানে বন্দী হয়ে আছি। তোমার প্রপিতামহ ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। তাকে খুঁজতে এসে ও আমাদের জমিদার বংশের বিরাট বড় ধনসম্পত্তির লোভে ব্রিটিশরা এখানে এসে এই গুপ্ত ধনসম্পত্তি ও তোমার প্রপিতামহকে খুঁজে না পেয়ে একসময় তারা আমাদের এই গুপ্ত কুঠুরিতে আটকে রেখে যায়। তারপর থেকে আমরা পুরো পরিবারের সকলে এই কুঠুরির মধ্যে দিনের পর দিন না খেয়ে খেয়ে কষ্ট পেয়ে পেয়ে দগ্ধে দগ্ধে মরেছি। অর্থাৎ এখানে আমাদের নির্মমভাবে হত্যা করেছে ব্রিটিশরা। তারা সুমনকে বলল, তুমি এখন আমাদের একমাত্র মুক্তি দিতে পারবে। এর আগে বারে বারে তোমার প্রপিতামহ যতীন্দ্র রায়চৌধুরীকে আমরা স্বপ্ন দিয়ে দিয়ে বোঝানোর চেষ্টা করেছি বিষয়টা, কিন্তু সে বুঝতে পারেনি। তারপর তোমাকে আমরা এখানে নিয়ে এসেছি, কিন্তু তার আগে আমাদের রেখে যাওয়া এই সব ধনসম্পত্তি এগুলো আজ থেকে তোমার। এগুলো নিয়ে তুমি আমাদের মুক্তি দাও, যা এতদিন ধরে আমরা পাহারা দিয়ে চলেছিলাম। সুমনকে তারা লোহার দরজার পাশের একটা কুলুঙ্গি দেখিয়ে বলে, ওইটার ভেতরে হাত ঢুকিয়ে একটি বাতিদান আছে, সেটা জোরে চাপ দাও। সুমন তখন সেই কুলুঙ্গির মধ্যে হাত ঢুকিয়ে বাতিদানটা খুব জোরে নিচের দিকে চাপ দিল, আর সঙ্গে সঙ্গেই তার সামনে একটা বিরাট বড় লোহার দরজা খুলে গেল। সুমন সে দরজার ভেতরে পরপর এমনই আরো দুটি লোহার দরজা এইভাবে পরপর খুলে যেতে দেখলো, আর সেগুলো শব্দ করে করে খুলে যেতে লাগলো। পরপর তিনটি লোহার দরজা পার হতেই সুমন দেখলো একটি ভূগর্ভস্থ কক্ষে একটি বিশাল ধনভাণ্ডারের সামনে এসে দাঁড়িয়েছে। সেখানে সোনার মুদ্রা, গয়না, বহু মূল্যবান অলংকার যেন ঝলমল করছে। সেই মূল্যবান ধনরাশির ওপর টর্চের আলো পড়তেই সুমনের চোখ ধাঁধিয়ে গেল। এই ধনভাণ্ডার তার পরিবারের পূর্বপুরুষদের আত্মারা এতদিন ধরে এই বিশাল মহামূল্যবান ধনরাশি পাহারা দিচ্ছিল। যখন সুমন এই বিপুল ধনভাণ্ডারের সামনে দাঁড়িয়েছিল, তখন সুমনের পাশে দাঁড়িয়ে থাকা সেই ছায়ামূর্তিরা সুমনকে বলল যে এই ধনরাশির প্রকৃত উত্তরাধিকারী এখন তুমি এই ধনরাশি নিয়ে আমাদের মুক্তি দাও, যা আমরা এতদিন ধরে পাহারা দিয়ে এসেছি। তুমি আমাদের পরিবারের অংশ, এই সম্পদ তুমি নিলে আমরা মুক্তি পাবো, আমাদের আত্মা মুক্তি পাবে। সুমন তাদের বলল, আমি এত সম্পদ একসাথে এখন নেব কি করে? আমি নিতে পারবো না। আমি এগুলি নেওয়ার জন্যে একটু তৈরি হয়ে আসছি, আমাকে আপনারা একটু সময় দিন। তখন তারা সুমনকে বলল, যা নেওয়ার এখনই নিয়ে যাও। এখান থেকে বেরোনোর পর আর দ্বিতীয়বার তুমি এখানে ঢোকার সুযোগ পাবে না বা আসার সুযোগ পাবে না। সুমন তখন তার পিঠ ব্যাগের ভেতরে সমস্ত খাবারের পার্সেলগুলি সেখানে এক কোণে ঢেলে ফেলে দিল। তারপর সে ব্যাগটা ভর্তি করে যতটা পারল সোনা, গয়না, সোনার মোহর ভর্তি করলো। তার প্যান্টের দুটো পকেটে ও গুজে পড়া গেঞ্জির মধ্যে যতটা পারল সেই ধনসম্পদ সে ভর্তি করলো। তারপর সুমন তাদের বলল, আমার যতটা নেওয়া সম্ভব ততটা নেওয়া হয়ে গেছে, এইবার আমি যাব। এই বলে সে ধনরাশির ঘর থেকে একটা একটা করে লোহার দরজা পার হয়ে হয়ে বেরোচ্ছিল, আর সঙ্গে সঙ্গেই সে ভারী ভারী লোহার দরজাগুলি তার পেছন দিকে পর পর করে সশব্দে বন্ধ হয়ে হয়ে যাচ্ছিল। সুমন তখন সেই ভূগর্ভস্থ অদ্ভুত চিহ্ন বা সিগিল দেওয়া দরজাটার সামনে এসে আবার সেই দরজাটায় তালা বন্ধ করে সেই চাবিটাকে কুলুঙ্গের মধ্যে রেখে দিল। আর তারপর সুমন সুস্থ অবস্থাতেই সশরীরে সেখান থেকে বেরিয়ে এসে বাইরে এসে দাঁড়ালো। আর তারপরেই বাইরে পা রাখতেই সুমনের সামনেই অত বড় বিরাট বড় জমিদার বাড়িটা সুমনের চোখের সামনে সশব্দে ধসে পড়ে একেবারে মাটির সাথে মিশে গেল। সুমন দেখলো সেই প্রেতাত্মার ছায়ামূর্তিগুলি, যেগুলি তার সাথে সাথেই বাড়ির বাইরে বেরিয়ে এসেছিল, তারা সব সুমনের চোখের সামনে থেকে একটা বিরাট বড় আলোর জ্যোতিপুঞ্জের মধ্যে উঠে গিয়ে আকাশের সাথে মিলিয়ে গেল, যেন তাদের
বহু বছরের অভিশাপের অবসান হলো। সুমন তখন কাঁদতে শুরু করলো। সে বুঝতে পারলো এই ধনরাশি তার পরিবারের অতীতের অভিশাপের অংশ ছিল, যেগুলি হয়তো অনেক গরিব মানুষকে শোষণ করে সুমনের পূর্বপুরুষ জমিদাররা এই সম্পদ বাড়িয়েছিল। কিন্তু এখন সব শেষ। তার পূর্বপুরুষরা মুক্তি পেয়েছে, তারা শান্তি পেয়েছে, তাদের মুক্তি ঘটেছে। আর সুমন সে সোনার মুদ্রাগুলো নিয়ে গরিব অনাথদের পাশে নিয়ে তার নতুন জীবন শুরু করবে। এই ভাবনাকে নিশ্চিত করে সুমন তখন তার বাইকে স্টার্ট দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, যেখানে তার জন্য অপেক্ষা করে আছেন তার মা। বন্ধুরা, ঘটনাটি তাহলে আজ এখানেই রাখছি। আবার তোমাদের কাছে আসব এমনই কোনো ভৌতিক, অলৌকিক ও রোমাঞ্চকর ঘটনা ও গল্পের ডালি সাজিয়ে নিয়ে এই চ্যানেলে সামনের শনিবার ঠিক রাত 9টার সময়। আর ততক্ষণের জন্যে টাটা, শুভরাত্রি বন্ধুরা। কেমন লাগলো গল্পগুলো জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে